বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে তোমাদের কাছে আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় অর্থাৎ ফিজিক্যাল অপটিক্স ভৌত আলোক বিজ্ঞানের ফোর্থ লেকচার নিয়ে উপস্থিত হয়েছি। ফোর্থ লেকচার জুড়ে যেটা থাকবে সেটা হচ্ছে যে ব্যতিচারের পরীক্ষামূলক প্রমাণ। এই পরীক্ষামূলক প্রমাণটা সর্বপ্রথম 1807 সালে বিজ্ঞানী থমাস ইয়াং তার দুইটা চির অর্থাৎ ডাবল স্লিট, এর আগের লেকচারগুলোতে আমি চির সম্পর্কে আলোচনা করেছি। সেই ডাবল স্লিট বা দুইটা চির ব্যবহার করে একটা ব্যতিচার ঝালর তৈরি করেন অর্থাৎ ইন্টারফারেন্স ফ্রিঞ্জ তৈরি করেন, যে পরীক্ষাটার নাম হচ্ছে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। তাহলে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টটা আমরা এখান থেকে ধারাবাহিকভাবে কয়েকটা লেকচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমি। তবে এখানে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট লেকচার মানে চ্যাপ্টার লেকচার 4, কিন্তু ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের 1 নম্বর লেকচার আমি এখানে উপস্থাপন করব। তো তোমাদের সাথে আছে আমি ডক্টর আলিবউদ্দিন, সৈয়দউদ্দিন ডিগ্রি কলেজ, লেকচারার ফিজিক্স। তো এখানে বিজ্ঞানী ইয়াং যেটা করেছিলেন যে একটা লাইট সোর্স থেকে কৃত্রিমভাবে তিনি একটা কোহারেন্ট সোর্স বানিয়েছিলেন। সেই কোহারেন্ট সোর্স কী ছিল? S1 এবং S2। সেই কোহারেন্ট সোর্স থেকে সমদূরবর্তী মানে কোহারেন্ট সোর্স যেখানে ছিল সেখান থেকে একটা নির্দিষ্ট দূরে বা ডি দূরত্বে বলা হচ্ছে, সেই ডি দূরত্বে তিনি একটা স্ক্রিন বা পর্দা রেখেছিলেন। সেই পর্দার উপরে যে দেখা গেল যে আলোগুলো যখন আপতিত হচ্ছে বা আলোগুলো যখন তার উপরে পড়ছে, সেই পতিত আলোগুলো এই S1 এবং S2 যে দুইটা কোহারেন্ট সোর্স, সেই কোহারেন্ট সোর্স থেকে যেয়ে পড়ছে। তাহলে এই কোহারেন্ট সোর্স থেকে আলোগুলো যে যখন পর্দায় পড়ছে তখন কি হচ্ছে যে কখনো তারা সমদশায় পড়ছে, কখনো বিপরীত দশায়, কখনো সমদশায়, কখনো বিপরীত দশায়। তাহলে যেখানে 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 সমদশায় আপতিত হবে সেখানে 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 ব্রাইট 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 তৈরি হবে, আর যেখানে 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 বিপরীত দশায় মিলিত হবে সেখানে সেখানে ডার্ক ফ্রিঞ্জ তৈরি হবে অর্থাৎ অন্ধকার অংশের তৈরি হবে। যদি আমরা এইটা একটু খেয়াল করি, এই যে এই অংশটা আমার, তো এই অংশটার ক্ষেত্রে এই সাদাটাকে যদি আমরা ব্রাইট বলি তাহলে কালোটা ডার্ক। তাহলে ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক, তাহলে এই অংশটুকু যদি আমাদের স্ক্রিনে দেখানো যায় তাহলে এই অংশটুকু, জাস্ট এই অংশটুকু, এইটা হবে তখন কি আমাদের ইন্টারফারেন্স ফ্রিঞ্জ বলবো। এটাকে আমরা ইন্টারফারেন্স ফ্রিঞ্জ বলবো। তাহলে এই ইন্টারফারেন্স ফ্রিঞ্জ আমাদের স্ক্রিনে দেখানো হয়েছে। তাহলে এখানে দেখছি আমরা যে S1 এবং S2 থেকে এদের মধ্যবিন্দু যেটা সেটা হলো O, এইখানে আলো কিন্তু একটা সমদশায় মিলিত হবে। দশা সম্পর্কে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তাহলে এইটাকে বলবো আমরা ব্রাইট। তাহলে এইটা কী হবে? এটা হলো ডার্ক। এটা তাহলে কী হবে? এটা হলো ব্রাইট। এটা কী হবে? এটা ডার্ক। এটা কী হবে? এটা হলো ব্রাইট। তাহলে এদিকে এটা কী হবে? ডার্ক। এটা কী হবে? ব্রাইট। এটা কী হবে? ডার্ক। এটা কী হবে? ব্রাইট। এটা কী হবে? ডার্ক। এটা কী হবে? ব্রাইট। তাহলে এইভাবে ডার্ক ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক ব্রাইট যদি আমরা দেখি তাহলে ঠিক এইটার মতো করে আমরা হচ্ছে ইন্টারফারেন্স ফ্রিঞ্জ দেখতে পাবো। ঠিক আছে? তো ইয়ং তার দুইটা চিরের মাধ্যমে সেই পরীক্ষাটাই সম্পন্ন করেছিলেন এবং এই পরীক্ষার প্রাথমিক বিষয়গুলোকে নিয়ে আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে? তাহলে এখানে দেখা যাচ্ছে যে লাইট সোর্স এল থেকে S1 এবং S2 যে দুইটা কৃত্রিম চির তৈরি করেছি সেখান থেকে আলো এসে আমাদের এই পর্দার উপরে আপতিত হচ্ছে। তাহলে S1 এবং S2 থেকে যে আলোটা তৈরি হচ্ছে তারা কিন্তু এখানে কিন্তু কোহারেন্ট সোর্স। এখানে আমরা বলতে পারি y1 ইজ ইকুয়াল টু a সাইন 2 পাই বাই ল্যামডা 2 পাই বাই ল্যামডা CT মাইনাস এক্স। এটার বেলায়ও তৈরি হচ্ছে y2 ইজ ইকুয়াল টু a সাইন 2 পাই বাই ল্যামডা CT মাইনাস এক্স। কিন্তু এই y1 আর y2 কোহারেন্ট সোর্স, কিন্তু S1 থেকে এখানে S1 থেকে এইখানে পৌঁছাতে যেয়ে তাদের অতিক্রান্ত দূরত্ব ভিন্ন হয়ে যাচ্ছে। পর্দায় আপতিত হওয়ার সময় পর্দায়
y1 যাচ্ছে কিভাবে, a sin 2π/λ ct মাইনাস x1। খুব ভালো করে খেয়াল করতে হবে এই জিনিসটা, যে তৈরি যখন হচ্ছে তাহলে তখন তারা কী হচ্ছে, সম্পূর্ণ একই রকম দুইটা আলোক তরঙ্গ, কারণ উৎস দুইটাকে আমরা কোহেরেন্ট করেছি। কিন্তু পর্দাটা যেখানে আসে ওই পর্দায় তো সব আলোগুলো একই দূরত্ব অতিক্রম করে যে মিলিত হচ্ছে না, এক একজন এক এক সমান দূরত্ব অতিক্রম করছে। সেই দূরত্বকে আমরা x1 দ্বারা ডিফারেন্স করে দিয়েছি। তাহলে y2 দ্বারা আমরা ধরে নিলাম y2 এর অতিক্রান্ত দূরত্ব a sin 2π/λ ct মাইনাস x2, ct মাইনাস x2। তাহলে এর এইটুকু হলো দশা, এর এইটুকু হলো দশা। তাহলে এই দশার একটা পার্থক্য তৈরি হচ্ছে। এই দশার পার্থক্যটাই হচ্ছে এখানে ডার্ক এবং ব্রাইট অংশের তৈরি করছে। তাহলে আমরা দেখি যে দশার পার্থক্যটা কিভাবে তৈরি হচ্ছে। তাহলে y1 এবং y2 এর দশা পার্থক্য যেটা, এটাকে যদি আমরা ফাই দ্বারা প্রকাশ করি তাহলে ফাই ইজ ইকুয়াল টু এই 2π/λ ct মাইনাস x1 মাইনাস 2π/λ ct মাইনাস x2। তাহলে এই দুইটা দশার পার্থক্য। তাহলে y1 এবং y2 এর যে দশার পার্থক্য, সেই দশার পার্থক্যটাই হচ্ছে ওখানে কিন্তু ডার্ক এবং ব্রাইট অংশের সৃষ্টি করছে। সেই শর্তগুলো কিন্তু আমরা প্রতিষ্ঠা করব এখানে। তাহলে এখন এই দুটার মধ্যে যদি 2π/λ কমন নিয়ে আমরা, তাহলে কত হবে, ct মাইনাস x1 মাইনাস ct প্লাস x2, ct কেটে গেল, তাহলে 2π/λ x2 মাইনাস x1। এই x2 মাইনাস x1 যেটা, তাহলে 2π/λ ইন্টু ডেল এক্স বলতে পারি এটাকে আমরা। এখন এই ডেল এক্সটা কি, ডেল এক্স ইজ ইকুয়াল টু x2 মাইনাস x1 হতে পারে আসলে ডিফারেন্স এটা, বা এই ডেল এক্সকে আমরা এভাবে বলতে পারি যে s2p মাইনাস s1p, সরি এটা যদি আমরা p বিন্দু বলি বা p বিন্দুই বলি যদি এটাকে আমরা, তাহলে s1p মাইনাস s2p, এইটা হলো আমাদের পথ পার্থক্য, তরঙ্গদ্বয়ের পথ পার্থক্যটা এলা, ঠিক আছে, পথ ডিফারেন্স। এই পথ ডিফারেন্স। আর এইটা কি, দশা পার্থক্য, ফেজ ডিফারেন্স। এইখান থেকে কিন্তু আমরা পথ ডিফারেন্স এবং ফেজ ডিফারেন্স এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা যায়, দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মধ্যে, দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মধ্যে। তাহলে এইটা হচ্ছে আমাদের ইয়াংস এক্সপেরিমেন্টের একেবারেই প্রিলিমিনারি কনসেপশন। তাহলে বেসিক কনসেপশন, সেই বেসিক কনসেপশন থেকে যেটা আমরা পেলাম, এইটা পেলাম আমরা, এইটা সমীকরণটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই চিত্র থেকে যেমন এইটা পাচ্ছি আমরা, লেখচিত্রের মাধ্যমেও আমরা দেখাতে পারি এটাকে। লেখচিত্রের সাহায্যে যদি আমরা দেখি যে এই একটা লেখচিত্র আমাদের, এই, তাহলে এখন এই বিন্দু থেকে এই বিন্দুটা, এটা হলো আমাদের এক তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তাহলে এটা কত, দশা পার্থক্য কত এটার, π/2, এটা 2π, তাহলে এটা কত, 2π প্লাস π/2, 5π/2। তাহলে এই দুইটার যদি বিয়োগ করি আমরা, এই দুইটার বিয়োগ যদি করি তাহলে দশার পার্থক্য কত হবে, 2π, ঠিক আছে। তাহলে 2π যখন দশা পার্থক্য তখন পথ পার্থক্য হচ্ছে কত, ল্যামডা। কিন্তু যদি আমরা এই অংশটুকু দেখি, শুধুমাত্র এই অংশটুকু, এটুকুর পথ পার্থক্য x ধরে নিলাম, তখন তাদের দশা পার্থক্য কত হবে। তাহলে আমরা যদি বলি যে ল্যামডা পথ পার্থক্যে
দশা পার্থক্য কত? দশা পার্থক্য 2 পাই। তাহলে এক পথ পার্থক্যে দশা পার্থক্য কত? 2 পাই বাই ল্যামডা। তাহলে এক্স পথ পার্থক্যে কত হবে? এক্স পথ পার্থক্যে দশা পার্থক্য, সেইটাকে আমরা ফাই দ্বারা চিহ্নিত করি। তাহলে 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। এই লেখচিত্রের মাধ্যমেও এটাকে কিন্তু আমরা উপস্থাপন করতে পারি। তাহলে এই ইম্পর্টেন্ট একটা রিলেশন আমরা ফেজ ডিফারেন্স অ্যান্ড পথ ডিফারেন্সের মধ্যে পাচ্ছি। কোথায়? ইয়াংস এক্সপেরিমেন্টে এসে। তাহলে ইয়াংস এক্সপেরিমেন্টের একেবারে প্রথম আলোচনা থেকেই আমরা এই কনসেপশন বা এই ধারণাটা পেলাম। তাহলে এইটাকে আমরা বিভিন্ন ইয়েতে ব্যবহারও করতে পারি, ব্যবহার করে অঙ্কও করতে পারি, আমরা সমাধানও করতে পারি, ঠিক না? চলো তাহলে এখন আমরা দেখি যে এদের যোগ করলে কি হয়। এদের তাহলে এখন এই যে y1 এবং y2 যে এখানে যেটা পাচ্ছি আমরা, তাহলে y1 ইজ ইকুয়াল টু a সাইন 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস x1। এটা হলো কোহেরেন্ট সোর্সের জন্য, কিন্তু যখন আমাদের পর্দায় পতিত হচ্ছে, পর্দায় যখন পাচ্ছি আমরা, পর্দায় যে আমরা y1কে পাবো এইভাবে, y2কে কিভাবে পাবো? a সাইন 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস x2। এখন ব্যতিচারের শর্ত অনুযায়ী যেটা করব আমরা, লব্ধি তরঙ্গ তাহলে কি হবে? উপরিপাতিত যদি হয় তাহলে লব্ধি তরঙ্গ y ইজ ইকুয়াল টু y1 প্লাস y2। তাহলে এ কমন নিয়ে নিই, তাহলে এ কমন নিলে যেটা থাকে সেটা হলো সাইন 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস x1 প্লাস সাইন 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস x2। এইটা এখন এইটাকে আমরা সি আর এইটুকুকে যদি আমরা ডি ধরি, তাহলে আমরা জানি সাইন সি প্লাস সাইন ডি ইজ ইকুয়াল টু 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। তাহলে এই সূত্র অনুযায়ী যদি আমরা এটাকে লিখি, তাহলে y ইজ ইকুয়াল টু যেটা হবে 2a সাইন সি প্লাস ডি বাই 2, তার মানে এইটা প্লাস এইটা। তাহলে 2 পাই বাই ল্যামডা কমন নিয়ে নিই, 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস x1 প্লাস সিটি প্লাস x2, সিটি মাইনাস x2 এইটা, ইন্টু কস 2 পাই বাই ল্যামডা সি মাইনাস ডি, তাহলে সিটি মাইনাস x1 মাইনাস সিটি প্লাস x2। ঠিক আছে? তাহলে এখন এটা যদি আমরা লিখি তাহলে কি পাবো? 2a, এটাকে যদি আগে নিয়ে আসি তাহলে সিটি সিটি কেটে গেল, তাহলে সরি ডিভাইড বাই 2 ডিভাইড সি প্লাস ডি বাই 2। তাহলে এটা যোগ করলে কত হবে? সিটি সিটি কেটে গেল, তাহলে থাকছে আমাদের 2 পাই, এই 2a কস 2 পাই বাই ল্যামডা x2 মাইনাস x1 বাই 2 আর সাইন 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস x1 প্লাস x2 বাই 2 এটা। এখন এটাকে যদি আমরা একটু রিফর্ম করি তাহলে y ইজ ইকুয়াল টু 2a cos পাই বাই ল্যামডা x2 মাইনাস x1 আর সাইন 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস x1 প্লাস x2 বাই 2। গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টির সময় আমরা তার দুইটা জিনিসকে
ইনকাউন্ট এনেছিলাম, অর্থাৎ হিসাবে নিয়ে এসেছিলাম কি, একটা হচ্ছে তার বিস্তার আর একটা হচ্ছে তার ইন্টেন্সিটি। তো ইন্টেন্সিটি হচ্ছে ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, অর্থাৎ অ্যামপ্লিচিউড বা বিস্তার যেমন হবে তার ইন্টেন্সিটি বা তীব্রতা তেমন হবে। তাহলে এক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে জিনিসটাকে হিসাবে আনতে হবে যে কোন কোন আঙ্গিকে হচ্ছে বিস্তার সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে। যেখানে সর্বোচ্চ হবে সেখানে গঠনমূলক ব্যতিচার হবে, আর যেখানে সর্বনিম্ন হবে সেখানে ধ্বংসাত্মক ব্যতিচারের সৃষ্টি হবে। তাহলে এখন এই টোটাল এই অংশটাকে, এইটাকে যদি আমরা বিস্তার মনে করি, তাহলে y ইজ ইকুয়াল টু a সাইন 2π/λ ct মাইনাস x1 প্লাস x2/2। এই যে তরঙ্গের সমীকরণ যেটা পেলাম আমরা, এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ বলি, এটাকে যদি 2 নম্বর সমীকরণ বলি, তাহলে এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এই 3 নম্বর সমীকরণটা হচ্ছে আমাদের লব্ধি তরঙ্গের সমীকরণ। সেটা কিন্তু তরঙ্গের সব বৈশিষ্ট্য এর মধ্যে আছে, তরঙ্গের সব বৈশিষ্ট্য কিন্তু এর মধ্যে আছে। তাহলে কি করব আমরা, এখান থেকে আমাদের লব্ধি বিস্তার যেটা পেলাম আমরা সেইটাকে আমরা হিসাব করব। লব্ধি বিস্তার a ইজ ইকুয়াল টু 2a cos π/λ x2 মাইনাস x1। তাহলে এই লব্ধি বিস্তারের মান, অর্থাৎ ক্যাপিটাল A যেটা, এই ক্যাপিটাল এর মান যেখানে সর্বোচ্চ পাবো আমরা, সেইটা হবে আমাদের গঠনমূলক ব্যতিচার, আর যেখানে হচ্ছে সর্বনিম্ন পাবো সেটা হবে আমাদের ধ্বংসাত্মক ব্যতিচার। ঠিক আছে, এবং সেইটার উপরে, এই লব্ধি বিস্তারটার উপরেই আমাদের হচ্ছে ডার্ক এবং ব্রাইট এটা নির্ভর করবে, ডার্ক এবং ব্রাইট এটা নির্ভর করবে। তাহলে এক্ষেত্রে আমাদের লব্ধি বিস্তারের মান পেলাম হচ্ছে আমরা এইটা 2a cos π/λ x2 মাইনাস x1, 2a cos π x2 মাইনাস x1। এখন এইটাতে আমরা মান বসিয়েই হচ্ছে ডার্ক এবং ব্রাইট ব্যবহার করতে পারি আমরা। এখন কসের সর্বোচ্চ মান বলতে আমরা +1 বুঝি, কিন্তু -1কেও এই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ মান হিসাবে ট্রিট করছি। কারণ হচ্ছে প্লাস যদি এরকম হয়, প্লাসের জন্য যদি এটা হয়, মাইনাসের জন্য এইটা, তাহলে এটার বেলায়ও বিস্তারের একটা মান পাওয়া যাচ্ছে, এটার বেলায়ও বিস্তারের একটা মান পাওয়া যাচ্ছে এইটা। তাহলে এখন সেই ক্ষেত্রে এটার 0 তো আর না বিস্তার, তাহলে শুধু মানটা যদি নেই, অ্যামপ্লিচিউডের অ্যামপ্লিচিউড যদি নেই, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমাদের ধনাত্মক ঋণাত্মক দুইটা মানকেই আমরা সর্বোচ্চ মান হিসাবে ব্যবহার করতে পারবো। তাহলে a ইজ ইকুয়াল টু +-2a হলে গঠনমূলক ব্যতিচার, আর a ইজ ইকুয়াল টু 0 হলে ধ্বংসাত্মক ব্যতিচার। এইটা আমরা বলতে পারবো। তো এইটাকেই আমরা একটু রিফর্ম করব, এর পরের লেকচারে আমরা হচ্ছে এটাকে নিয়ে আলোচনা করব। তো এটাই এখান থেকে তাহলে আমাদের ইম্পর্ট্যান্ট যে জিনিসটা পেলাম আমরা, যে দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক, এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা রিলেশন, যে phi ইজ ইকুয়াল টু 2π/λ ইন্টু ডেল এক্স, phi ইজ ইকুয়াল টু 2π/λ ইন্টু ডেল এক্স। এবং এটার জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক পড়ে, অবজেক্টিভ প্লাস থিওরিটি সিকিউ এর ক্ষেত্রে, সিকিউ এমসিকিউ উভয় ক্ষেত্রে আমাদের ওই সূত্রটার অঙ্ক কিন্তু পেতে পারি আমরা। তাহলে তখন কি করব আমরা, যদি দশা পার্থক্য দেওয়া থাকে তাহলে পথ পার্থক্য বের করব, যদি পথ পার্থক্য দেওয়া থাকে তাহলে দশা পার্থক্য বের করব। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং এই সূত্রটা অ্যাপ্লাই করে যদি তোমরা পারো তাহলে কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করবে। এই আল্লাহ হাফিজ।